কেমন আছেন আপনারা? সরি আমার একটু লেট হয়ে গেল শুরু করতে। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের কুইজ হচ্ছে কালকে, তাই না? কালকে সন্ধ্যা 7টায়, ঠিক আছে? ওই ফলো করলে স্যার কোন জায়গা থেকে জোরে বলো। মানে স্যার থার্মাল ইঞ্জিনিয়ারিং বই তো ফলো করব না স্যার? হ্যাঁ থার্মাল ইঞ্জিনিয়ারিং বইটা ফলো করতে পারো, ওই বইটা ভালো। মানে স্যার কোন জায়গা থেকে পড়বো স্পেসিফিক করে দেওয়া যায় কি স্যার? তুমি ইন্ডেক্সে যাবা, যাওয়ার পর তোমার যে টপিক, ইন্ডেক্স কোথা থেকে, বইয়ের পিছনে তোমার যে টপিক, সেই টপিকটা খুঁজে বের করো। দেন দেখবে যে এখানে স্পেসিফিক দেওয়া নাই যে ফার্স্ট ল অফ টিডি, এটা এরকম কিছু নাই। আচ্ছা থার্মাল ইঞ্জিনিয়ারিং যে বইটা ছিল তো ঠিক ঠিক তেমন ভাবে দেয়া নাই। তারপর সেনজেলের একটা বইয়ের কথা বলেছিলাম, মনে আছে? জি স্যার। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ওখানে দেখতে পারো। স্যার আপনার স্যার শীটগুলো পড়লে হবে না? হ্যাঁ হ্যাঁ আমার বেসিক্যালি আমি শীটের থেকে হচ্ছে যে ক্লাসগুলো আপনার ঠিকভাবে এখানে তো করবে। স্যার প্র্যাকটিস করার মতো ম্যাথ নাই স্যার, বেশি আর কি। হ্যাঁ প্র্যাকটিস করার মতো বেশি ম্যাথ নাই, হ্যাঁ এটা ট্রু, এটা আমি মানি। আমি চিন্তা করেছিলাম যে তোমাদেরকে বড় করে অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু আসলে দেখা যায় কি লাস্টে কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে। পরে ভাবলাম যে দিয়ে আর কি লাভ। আপনারা কি সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট দিলে? প্র্যাকটিস প্রবলেম স্যার ট্রাই করব। মানে এক হচ্ছে আমি হচ্ছে এক্সারসাইজ থেকে বের করতে হবে আমার, দেন হচ্ছে এগুলো সলিউশন রেডি করতে হবে যদি আমি আপনাদেরকে সেটা করতে দেই। করার পর হচ্ছে এখন যদি দেখি যে মাত্র 10% স্টুডেন্ট সাবমিট করে, তাহলে এটা আসলে ভালো লাগে না আর কি। স্যার হ্যাঁ বলেন। স্যার কুইজে স্যার একটা পিডিএফ স্যার আপলোড করার ব্যবস্থা থাকলে স্যার ভালো হতো। হ্যাঁ তাই তো করবো, কুইজে তো এটাই করবো। আমি তো আগে বলেছি যে শুধুমাত্র আমি কোশ্চেন ইয়েতে দিয়ে দিব, আমাদের ক্লাসরুমে দিয়ে দিব। তো তোমরা হচ্ছে টাইম মতো অ্যাসাইনমেন্ট তো টাইম মতো হচ্ছে পিডিএফ সাবমিট করবা। আই থিংক আই উইল প্রোভাইড ইউ সাফিসিয়েন্ট টাইম, উইদিন দ্যাট টাইম ইউ হ্যাভ টু সাবমিট ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। যারা ফেল করবে আই ওন্ট কি করবো না, তাদের খাতা আমি দেখবো না, ঠিক আছে? আমি তাদের খাতা চেক করবো না। সময় কতক্ষণ দিবেন? সময় কতক্ষণ দিবে এটা আজকে রাতে ঠিক করব, ঠিক আছে? কি বললেন স্যার, বুঝি নাই। আমি বলছিলাম যারা লেট সাবমিশন করবেন তাদের খাতা চেক করব না, ডাইরেক্ট 0 বসাই দিব। এখন খাতার কোনো নিয়ম থাকলে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, ইউ শুড মেইনটেইন এট লিস্ট এ স্ট্যান্ডার্ড, যে তোমার তো উচিত যে A4 পেজে সাবমিট করা, তাই না? এখন তুমি যদি বাংলা খাতায় যদি করো, বা বুঝি নাই জোরে বলো একটু। না এইগুলো নট নেসেসারি ম্যান্ডেটরি কোনো কিছু, কারণ যে প্রবলেমই দিব, ঠিক আছে? কিছু কনসেপচুয়াল জিনিস থাকতে হবে, তো সেখান থেকে আর কি খুব বেশি পেজ লাগবে না। সো তোমার আইডি দেওয়া লাগবে বা ওরকম দেওয়া লাগবে না, বাট যেটা করতে হবে যে হ্যাঁ, তবে যেহেতু তোমরা অনলাইনে আছো, তো সেক্ষেত্রে বেটার হচ্ছে তোমরা হচ্ছে 4-5 পেজ তোমার আইডি এবং সিগনেচার দিয়ে রাখলা, ঠিক আছে? দেন যখন সাবমিট করবো তখন তো অটোমেটিক্যালি চলেই আসবে ছবি, ঠিক আছে? ওকে ফাইন। সো ইন ইউর প্রিভিয়াস ক্লাস আমরা কতটুকু ছিলাম? আমরা কি থার্মাল এফিসিয়েন্সি পর্যন্ত আসছিলাম, তাই না? আমরা কি ক্যালভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্টে আসছিলাম? না স্যার, মানে এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল, যতটুকু মনে পড়ে। নিচে 3টা লাইন স্যার একটু আরেকবার বলে দিন স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার এর আগের স্লাইডটা একটু দেখাবেন? হ্যাঁ শিওর। জি স্যার, হ্যাঁ এটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে আমরা এতটুকু করেছিলাম। Okay, so in our last class we have studied the thermal efficiency of heat engine, so where we can found that the net work done cannot be bigger than the energy input, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে যে আমি আমার সিস্টেম থেকে, যেটা আমাদের থার্মাল সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে যে নেট ওয়ার্ক আউটপুট পাবো, ঠিক আছে? নেট ওয়ার্ক আউটপুট, সো খেয়াল রাখতে হবে কি ওয়ার্ক আউটপুট।
যেটা পাবো সেটা কি হবে না, সেটা হবে নাকি আমাদের যে নেট হিট যেটা আমরা অ্যাডিশন দিচ্ছি, অ্যাড করছি সিস্টেমে, তার থেকে বড় হবে না। ঠিক আছে, বিকজ আমাদের এফিসিয়েন্সি কখনো 100% হতে পারে না ইন প্র্যাকটিক্যাল কেসেস। ঠিক আছে, যে এফিসিয়েন্সি কি হতে পারে না, এফিসিয়েন্সি 100% হতে পারে না। সো এখানে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে, খেয়াল করো, যদি ডাব্লিউ যদি 100% যদি না হয়, ঠিক আছে, যদি ডাব্লিউ কি হয়, কিউএইচ এর যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে কি অবশ্যই কি কিউএল এর একটা ভ্যালু থাকতে হবে। কারণ কি ডাব্লিউ ইকুয়ালস টু কি কিউএইচ মাইনাস কিউএল। তো সে যে আমাদের কিউএইচ এর ভ্যালু যদি আমাদের হয় সে অ্যাবাউট 800 জুল, ঠিক আছে, আমাদের কিউএইচ যেটা ছিল, আমরা সিস্টেমে যে হিটটা ইনপুট দিব সেটা যদি হয় হচ্ছে 800 জুল, এবং সে অ্যাবাউট আমাদের ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 500 জুল, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এখানে কি আসবে, কিউএইচ এর ভ্যালু কত 800, এখানে কিউএইচ এর ভ্যালু কত 800, তাহলে কিউএল এর ভ্যালু কত হবে? কথা বোঝা গেছে? খেয়াল করো, এই ডাব্লিউ বাই প্রবলেম হইতেছে অনেক। স্যার 300। কিউএল এর ভ্যালু কত হবে 300। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করো, যদি আমার কিউএল এর ভ্যালু যদি 0 হতো তাহলে আমাদের এফিসিয়েন্সি কত হতো? 100%। কিউএল এর ভ্যালু যদি 0 হতো তাহলে কি হবে, আমাদের এফিসিয়েন্সি হবে হতো 100%। ঠিক আছে, সো 100% কি পসিবল না। দ্যাট মিন্স কি, যে আমাদের কিউএল কখনো কি হতে পারে না, 0 হতে পারে না। এই স্টেটমেন্টটুকু কি ঠিক আছে? ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, যদি কিউএল যদি 0 না হয়, দ্যাট মিন্স কি, যে আমাদের এই সিস্টেমকে অবশ্যই কিছু পরিমাণে হিট কি লুজ করবে বা হিট রিজেক্ট করবে। ঠিক আছে, তাহলে কি হবে, যে দ্যাট মিন্স দেয়ার হ্যাজ অলওয়েজ টু বি হিট রিজেকশন, যে আমাদের এখানে কিউএল বলতে কিছু একটা কি অবশ্যই থাকবে, বিকজ আমাদের কি কখনো হিট ইঞ্জিন কি হতে পারে না, 100% এফিশিয়েন্ট হতে পারে না। হাউএভার হিট ইঞ্জিন অ্যাকচুয়ালি অপারেট করে কত এফিসিয়েন্সিতে জানো? 30 থেকে 50% এফিসিয়েন্সিতে। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন, 30 থেকে 50%। তাহলে চিন্তা করো যে আমাদের কিউএইচ, আমরা যে পরিমাণ হিট ইনপুট দিচ্ছি তার একটা লার্জ পোর্শনে কি হচ্ছে, আমাদের সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা সিস্টেম থেকে আমরা সেই হিটটা রিজেকশন করে দিচ্ছি। স্যার ম্যাথের ক্ষেত্রে কি স্যার 80% এফিসিয়েন্সি কোনো মানে স্যার ম্যাথ দেওয়া হয় স্যার ইঞ্জিনিয়ার? না, এরকম অ্যাব্রাপ্ট কোনো ম্যাথ ইউজুয়ালি দেওয়া হয় না। সো ম্যাথে যদি তুমি দেখো যে হ্যাঁ তোমার এফিসিয়েন্সি চলে আসছে সে অ্যাবাউট, তবে এখানে কিছু ইস্যু আছে। এখানে যেটা আমি বললাম যে 30 to 50% এফিসিয়েন্সি, এখানে হচ্ছে টোটাল ইঞ্জিনের হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি। সো ম্যাথে যখন আমরা বিভিন্ন সাইকেলে করতে যাই, সাইকেলে করতে গেলে দেখা যায়, সাইকেলে যখন হিসাব করি তখন দেখা যায় আমরা অনেক ধরনের লস ক্যালকুলেট করি না। তারপর হচ্ছে কেসগুলো আমরা ধরে নিই রিভার্সিবল প্রসেস, তারপর হচ্ছে ধরে নিই হচ্ছে একদম আইডিয়াল প্রসেস। তো সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ এফিসিয়েন্সি হয় সে অ্যাবাউট 60% পর্যন্ত, অনেক সময় উঠে 60-62% পর্যন্ত হাইয়েস্ট উঠতে পারে। বাট এর থেকে বেশি যদি তোমার আসে সে অ্যাবাউট 80% এফিসিয়েন্সি, তাহলে মনে করবো যে তোমার ম্যাথে ভুল হয়েছে। ঠিক আছে, সো যদি কোনো প্রবলেমে দেখো যে তোমাদের এফিসিয়েন্সি বলা আছে 80%, 90% চলে আসছে, ঠিক আছে, অনেকে চলে আসে আবার 120%, এরকম আমি দেখেছি। তো সেক্ষেত্রে তুমি ধরে নিবা যে তোমার ম্যাথে কোথাও না কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, হতে পারে এটা ক্যালকুলেশনে ভুল, হতে পারে এটা কনসেপচুয়াল ভুল। তার মানে যেটা হচ্ছে যে আমরা কোন একটা থার্মোডাইনামিক সাইকেলে কি হতে হবে, দুটো রিজার্ভার থাকবে, সেটা থাকবে সোর্স আর এটা থাকবে সিঙ্ক, যেখান থেকে কি সোর্স থেকে আমরা হিট পাবো এবং সিস্টেম হিট ছেড়ে দেবে কোথায়, সিঙ্কে। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে হচ্ছে, কি বলে দেখো, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ সিস্টেম হুইচ উইল অপারেট ইন এ সাইকেল। আমাদের যেটা সিস্টেমটা ছিল সেটা কিন্তু কি সাইকেলেই কি অপারেট করছিল। ঠিক আছে, extract heat from a reservoir, that means কি source, and do an equivalent amount of work on the surroundings। তার মানে কি বলা হচ্ছে, যে যদি কোন একটা সিস্টেম যেটা কি একটা সাইক্লিক ওয়েতে কি হবে বা সাইক্লিক ভাবে হচ্ছে কি সে অপারেট করবে, তো সে কি করবে, সে যে পরিমাণ হিট রিজার্ভার থেকে এক্সট্রাক্ট করতেছে, মানে হচ্ছে কি যে সে পরিমাণ হিট সে অ্যাবজর্ব করতেছে, ঠিক সম পরিমাণ সে কি করছে, দেখো কি বলা আছে, ডু অ্যান ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক।
তার মানে কি সেই সিস্টেম কি ঠিক সমপরিমাণ ওয়ার্ক ডান কিসে দিচ্ছে, কোথায়, সারাউন্ডিংসে। বাট দিস থিং ইজ কি ইম্পসিবল। ঠিক আছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে কি মানে এখানে যেই স্টেটমেন্টটা যেটা বলেছে সেখান থেকে যেটা বলা হচ্ছে যে এমন একটা সিস্টেম যে সাইক্লিক অর্ডারে কাজ করে, সে কি একটা হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে কি করে হিট নিল এবং যে পরিমাণ হিট নেবে ঠিক সম পরিমাণ কি করবে ওয়ার্ক ডান দিবে। তাহলে কি এই ধরনের যদি কোনো সিস্টেম থাকে তাহলে তার এফিসিয়েন্সি কত হইতো, 100%। কত? 100%। 100% স্যার। তাহলে সেই সিস্টেমের এফিসিয়েন্সি কি 100%, যেটা কি ইম্পসিবল। সো এটাই হচ্ছে কি আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের দুইটা স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে বলা হচ্ছে কি ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ সিস্টেম হুইচ উইল অপারেট ইন এ সাইকেল, এক্সট্রাক্ট হিট ফ্রম এ রিজার্ভার এন্ড ডু অ্যান ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক অন দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, সো এই যে ইম্পসিবল যেই সিস্টেমটাকে বলা হচ্ছে, সো এই ধরনের যদি কোনো মেশিন থাকতো, সেই ধরনের মেশিনকে আমরা বলতাম হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, PMM2। আমরা কিন্তু কি যখন যেই মেশিন হচ্ছে কি আমাদের ফার্স্ট লকে ভায়োলেট করে সেটাকে আমরা বলেছিলাম পারপেচুয়াল মেশিন মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। আর যেটা হচ্ছে কি সেকেন্ড লকে ভায়োলেট করবে যেই মেশিন বা যেই সিস্টেম, সেটাকে আমরা বলবো হচ্ছে কি পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, PMM2। আচ্ছা, সো এর আগে যেটা করেছিলাম খেয়াল করি, আমাদের এখানে কি ছিল, এখানে একটা সিস্টেম ছিল যেটা এলাবোরেটলি আমরা এখানে ডিসকাস করছি। এটাকে এখানে ছোট আকার একটা সিস্টেম। এই সিস্টেম কি করছে, এটা হায়ার টেম্পারেচার রিজার্ভার থেকে কি হিট নিয়েছে এবং সে হিট ট্রান্সফার করে ছেড়ে দিয়েছে কি একটা লো টেম্পারেচার রিজার্ভারে, এবং সেখান থেকে আমরা কি পেয়েছি, ওয়ার্ক ডান পেয়েছি। সো এখন কি এটা পসিবল যে আমরা লো টেম্পারেচার থেকে হিট নিব, দেন হচ্ছে সিস্টেম হচ্ছে কি হায়ার টেম্পারেচারে কি করবে, হিটটা ছেড়ে দিবে? এটা কি করা পসিবল? না স্যার। না স্যার, থিওরিটিক্যালি পসিবল না স্যার। থিওরিটিক্যালি কি ইম্পসিবল, আনলেস আমরা যদি এই সিস্টেমে যদি কোনো ওয়ার্ক ইনপুট দেই। ঠিক আছে, আমরা যদি কি এই সিস্টেমে যদি কোনো কি দেই, কোনো ওয়ার্ক ইনপুট দেই। আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি দেখো, সো এই যে সিস্টেমটা এটা হচ্ছে কি আমাদের রেফ্রিজারেশন সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমটা হচ্ছে কি আমাদের রেফ্রিজারেশন সিস্টেম। সো খেয়াল করো, জিনিসটা খেয়াল করো যে আমরা এদিকে কি ছিল, একটা হাই টেম্পারেচার থেকে হিট চলে আসছিল আমাদের সিস্টেমে, সিস্টেম থেকে চলে গিয়েছিল কি একটা লো টেম্পারেচারে। যেমন হাই টেম্পারেচারকে আমরা কি বলেছিলাম কি একটা ফার্নেস, আর লো টেম্পারেচার ছিল কি একটা কুলিং ওয়াটার, যেটা হচ্ছে কি আমাদের স্টিমকে ঠান্ডা করছিল। ওকে ফাইন। সো যখন আমরা একটা রেফ্রিজারেশন সিস্টেম যখন আমরা চিন্তা করতে যাব, তখন কি হতে পারে দেখো, এই যে স্পেসটা লো টেম্পারেচার আছে, দ্যাট মিনস কি TL টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কোল্ড রেফ্রিজারেটেড স্পেস। দ্যাট মিনস হচ্ছে কি আমাদের রেফ্রিজারেটরের ভিতরে যে স্পেসটা আছে ঠান্ডা স্পেস, সেটা হচ্ছে কি আমাদের এই এরিয়াটা। সো আমাদের রেফ্রিজারেশন সিস্টেম কি করবে, সেই ঠান্ডা এরিয়া থেকে কি করবে টেম্পারেচার বা হিট কি করবে অ্যাবজর্ব করবে, দেন এই হিটটাকে কি করবে সে হচ্ছে এনভায়রনমেন্টে ছেড়ে দিবে। ঠিক আছে, দেন ওই হিটটাকে সে কি করবে এনভায়রনমেন্টে ছেড়ে দিবে, এবং এটা করার জন্য তার কি দরকার, তার দরকার হচ্ছে একটা রিকোয়ার্ড ইনপুট। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তাকে একটা নেট ওয়ার্ক ইনপুট দিতে হবে। ঠিক আছে, সো হিট ইঞ্জিনে আমরা পেয়েছিলাম কি নেট ওয়ার্ক আউটপুট, আর আমরা রেফ্রিজারেশন সিস্টেমে পাবো বা রেফ্রিজারেটর পাবো হচ্ছে নেট ওয়ার্ক ইনপুট। ঠিক আছে, আচ্ছা, সো এখন আসি জিনিসটা কিভাবে হচ্ছে। সো আমরা হচ্ছে কি এই মাঝখানে যে সিস্টেমটা ছিল, যে রেফ্রিজারেশন সিস্টেম ছিল, সেটাকে আমরা লেফট সাইডে নিয়ে এসে এলাবোরেটলি একটু ডিসকাস করব। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি একটা ক্লোজড সিস্টেম। ঠিক আছে, এটা একটা কি ক্লোজ সিস্টেম। তো এর আগে হিট ইঞ্জিনে আমাদের ওয়ার্কিং ফ্লুইড কি ছিল, স্টিম, ওয়াটার অথবা কি স্টিম। ঠিক আছে, আমাদের ওয়াটারই ধরি, কারণ হচ্ছে কখনো সে লিকুইড ছিল, কখনো সে কি ছিল ভেপার ছিল, তাই না? কখনো সে কি ছিল লিকুইড, কখনো ছিল কি ভেপার। আচ্ছা, সো রেফ্রিজারেটরে ওয়ার্কিং ফ্লুইড কি কেউ বলতে পারবা? স্যার গ্যাস। গ্যাস, কি ধরনের গ্যাস? স্যার এটা বলতে পারি না।
এনিওয়ান এলস? আচ্ছা, রেফ্রিজারেটরে যেই ওয়ার্কিং রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে আমরা একটা চ্যাপ্টার পড়বো, সেখানে আমরা ডিটেইল আলোচনা করব, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেফ্রিজারেশন সিস্টেমের মেইন যে ওয়ার্কিং ফ্লুইড যেটা আছে সেটাকে আমরা বলেছি রেফ্রিজারেন্ট। ঠিক আছে, রেফ্রিজারেন্ট। তো রেফ্রিজারেন্ট বেসিক্যালি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্কিং ফ্লুইড, যেটা কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ফ্রিজ থাকে বা এসি থাকে বা যে রেফ্রিজারেশন সিস্টেমই থাকুক না কেন, তার যে সকল কম্পোনেন্ট আছে সে সকল কম্পোনেন্টের ভিতর দিয়ে সে কি করছে, ফ্লো করতে থাকবে। ঠিক আছে, এবং আমরা কি করব না, সে কি করবে, এই কম্পোনেন্টের বাইরে কিন্তু কি যেতে পারবে না। কারণ হচ্ছে কি, আমরা আমাদের এই সিস্টেম যে টোটাল যে সিস্টেমটা থাকে সেটা থাকে একটা ক্লোজড সিস্টেমের ভিতরে। ঠিক আছে, সো রেফ্রিজারেন্টের মেইন চারটা কম্পোনেন্ট যেটা হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে একে বলা হচ্ছে কম্প্রেসর। রাইট সাইডে যেটা আছে এটাকে বলে আমরা হচ্ছে কম্প্রেসর, এইটাকে আমরা বলি হচ্ছে কন্ডেন্সার, এই পাশেরটাকে আমরা বলি হচ্ছে ইভাপোরেটর, এবং এটাকে বলা হয় হচ্ছে এক্সপানশন ভালভ। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে এক্সপানশন ভালভ। আচ্ছা, তাহলে কম্প্রেসরে কি হয়? কম্প্রেস করে স্যার। কম্প্রেসরে কি হয়? কম্প্রেশন হয়। তার মানে কি এখানে কি ওয়ার্ক ডান হয় নাকি অন্য কিছু হয়? জি স্যার, ওয়ার্ক ডান। কম্প্রেসর হয় কি আমাদের কম্প্রেশন, ওয়ার্ক ডান, তাই না? আর টারবাইনে কি হয়? এক্সপ্যান্ড। এক্সপানশন। ঠিক আছে, টারবাইনে হচ্ছে এক্সপানশন আর কম্প্রেসরে হয় হচ্ছে আমাদের কম্প্রেশন। আচ্ছা, সো যদি আমরা কোন একটা রেফ্রিজারেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ গ্যাস, যেটা হচ্ছে কি এখানে লিকুইড অবস্থাতেও থাকে, আবার হচ্ছে কি গ্যাসিয়াস অবস্থাতেও থাকে। তো যদি আমরা কোনো গ্যাসকে, এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, আচ্ছা, কম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড, এই ধরনের কোন টার্ম কি তোমরা শুনেছো কখনো? না স্যার। আসলে শুনিনি। আচ্ছা আচ্ছা, পানি কি কম্প্রেসিবল ফ্লুইড নাকি ইনকম্প্রেসিবল ফ্লুইড? নাম শুনে কি মনে হয়? কম্প্রেসিবল। আচ্ছা, ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল কেন বললেন আপনি? আর আরেকজন যে কম্প্রেসিবল বললেন, কেন বললেন? এটাই কম্প্রেস করা যাবে। কারণ স্যার আয়তন তো পরিবর্তন হয় না মনে হয়। ইয়েস, আয়তনের কিন্তু কি পরিবর্তন হয় না। পানি তুমি যদি 1 লিটার পানি রাখো, এর উপরে যদি তুমি 10 কেজি ওয়েট উপরে রেখে দাও, পানির আয়তন কি কমবে? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে কম্প্রেসেবল কি? বুঝি নাই। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে তখন যে কম্প্রেসেবল মিনিংটা কি, মানে কম্প্রেসেবল বলতে কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, কম্প্রেসিবল মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যেটাকে আমরা কি কম্প্রেস করতে পারি, এমন একটা জিনিস যেটাকে কি করা যায়, কম্প্রেস করা যায়। তো পানিকে কি আমরা কম্প্রেস করতে পারি? পানিকে কি কম্প্রেস করে ভারী পানি করা যায় না? পানিকে কম্প্রেস করে ভারী পানি করা যায় না। পানিকে ঠান্ডা করে ডেন্স করে সেটাকে কি করা যায়, তার এখানে অন্য জিনিস আছে, যাই ওদিকে না যাই। পানিকে কখনো ভারী পানি করা যায় না। ঠিক আছে, তোমার যদি 10 লিটার পানি থাকে, সেখানে তুমি কি কম্প্রেস করার পর কি সেটাকে তুমি 5 লিটার করতে পারবা কখনো কেউ? স্যার তাহলে কম্প্রেশনের মিনিংটা হচ্ছে স্যার চাপ দিয়ে আয়তন কমানো যায় কিনা? হ্যাঁ, চাপ দিয়ে আয়তন কমানো যায় কিনা। আমরা কি গ্যাসের কি চাপ দিয়ে আয়তন কমাতে পারি? স্যার সিলিন্ডারে যে স্যার গ্যাস স্যার, ইউজ পারি, করে স্যার। ওগুলো তো ইউজ করা হয় চাপ দিয়ে। হ্যাঁ, চাপ দিয়ে ঢুকানো হয়। কারণ কি, কারণ গ্যাস হচ্ছে কি কম্প্রেসিবল। সো আমি যত বেশি প্রেসার দিব, গ্যাস কি হবে, ততটুকু কি কম্প্রেস হতে থাকবে। ঠিক আছে, সো পানিকে কি করা যায় না, পানি বা যে কোনো ধরনের লিকুইড যেই পদার্থগুলো, সাবস্টেন্স গুলো থাকে, সেগুলোকে কি করা যায় না, যদি আমরা ফোর্স দেই, সেগুলো কি করবে, সেগুলো কিন্তু কি তার ভলিউম কিন্তু কি আমরা কমাতে পারবো না। বাট গ্যাসকে কি করলে কি করবো, আমরা ফোর্স দিলে কি করতে পারবো, আমরা তার ভলিউম কমাতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ কি করতে পারবো, আমরা যদি ফোর্স যদি রিলিজ করে দেই, তাহলে গ্যাস কি করবে, সে পুরো এরিয়া জুড়ে অবস্থান করবে। তার মানে কি তার ভলিউম কি বেড়ে যাবে। সো পানির উপর থেকে যদি আমি ফোর্স সরিয়ে দিই, তাহলে কি সে কি তার ভলিউম বাড়বে? সেটাও কিন্তু হবে না। সেটা কি ভাইস ভার্সা। পানির কি করা যায় না, তার ভলিউমও বাড়ানো যায় না, তার ভলিউম কমানোও যায় না। দ্যাটস ওয়াই পানিকে বলা হয় হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। আর যে কোনো ধরনের গ্যাসকে যেটা বলা হয় সেটাকে বলা হচ্ছে পানিকে বলা হয় ইনকম্প্রেসিবল ফ্লুইড, আর গ্যাসকে বলা হয় হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। কারণ হচ্ছে কি, গ্যাসকে আমরা
কম্প্রেসও করতে পারি, দেন এক্সপানশন করলে কি গ্যাসের কি আবার ভলিউম কি বেড়ে যায়। ঠিক আছে, সো এই রেফ্রিজারেন্টটাকে কি করা হয়, এই কম্প্রেসরের ভিতরে কম্প্রেস করা হয়। ঠিক আছে, এই রেফ্রিজারেটরকে কি করা হয়, কম্প্রেসরের ভিতরে কি করা হয়, কম্প্রেস করা হয়। যদি আমরা কোনো গ্যাসকে যদি কম্প্রেস করি তাহলে তার ভলিউমের কি হবে, বাড়বে নাকি কমবে? ভলিউম কমবে স্যার। ভলিউম কমবে। প্রেসার কি বাড়বে? আমার একটা একটু ছিল যে ওয়ার্ক আর ওয়ার্ক ডান কি আলাদা জিনিসটা? না না না, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, জি স্যার। এখন বলো যে ভলিউম কি যদি কমে যায় তাহলে কি তার প্রেসার এবং টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে? জি স্যার হবে। হ্যাঁ স্যার, প্রেসার প্রেসার কি বাড়বে বাড়বে আর নাকি? টেম্পারেচার কমবে। তাই প্রেসার বাড়বে, টেম্পারেচার কমবে? স্যার টেম্পারেচার বাড়বে। টেম্পারেচারও কিন্তু কি করবে, বাড়বে। প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে, তার টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, এটা কার সূত্র? ইকুয়াল টু ভিপি স্যার। কার? স্যার বয়েলের। হ্যাঁ, বয়েল না হলে চার্লস, দুজনের একজন, মনে নেই আমার, মনে হয় চার্লসের। চার্লস স্যার। হ্যাঁ, যেটা হচ্ছে কি, পানি যদি আমি ভলিউম যদি কমে যায় তাহলে কি হবে, আমাদের প্রেসার এবং টেম্পারেচার কি হবে, দুইটাই বাড়বে। ঠিক আছে, প্রেসার এবং টেম্পারেচার কি হবে, দুইটাই বাড়বে। সো খেয়াল করো, আমাদের এই কম্প্রেসরের কাজ হচ্ছে কি, কম্প্রেসরের কাজ হচ্ছে আমাদের যে রেফ্রিজারেন্টটা থাকবে সেই রেফ্রিজারেন্টকে কম্প্রেস করে তার টেম্পারেচার কি করা, বাড়িয়ে দেয়া। ঠিক আছে, কম্প্রেস করে তার কি করা, টেম্পারেচারকে কি করা, বাড়িয়ে দেওয়া, এবং তার কি প্রেসারও কি বেশি থাকবে। সো খেয়াল করো, যদি আমরা ধরে নেই যে আমাদের এই কম্প্রেসরের ভিতর থেকে আমাদের যে রেফ্রিজারেন্ট যেটা ছিল সেই রেফ্রিজারেন্টটা বের হচ্ছে, তাহলে এই অবস্থায় এই পয়েন্টে রেফ্রিজারেটর কি থাকবে, হাই টেম্পারেচারে থাকবে এবং কোথায় থাকবে, হাই প্রেসারে থাকবে। ঠিক আছে, দেন এই রেফ্রিজারেন্টটা যখন আমাদের কন্ডেন্সারের ভিতর দিয়ে যাবে, ঠিক আছে, কন্ডেন্সারের ভিতর দিয়ে যখন যাবে তখন কি হবে, এই পয়েন্টে কি হচ্ছে না, তার কি হবে না, কোনো প্রেসার কিন্তু কি রিডিউস হবে না, বাট তার কি হবে, টেম্পারেচার কমে যাবে। কারণ কি হচ্ছে, কন্ডেন্সারের ভিতর দিয়ে সে যখন ফ্লো করতে থাকে তখন সে সারাউন্ডিংসে কি করে, হিট ছেড়ে দেয়। ঠিক আছে, সারাউন্ডিংসে কি করে, সে হিট ছেড়ে দেয়। আচ্ছা, তো কন্ডেন্সার কি, আমরা হিট মানে ঠান্ডা করে, আর এই যে ইভাপোরেটর এরকম মানে গরম করে কম- এটা স্যার। কম্প্রেস করলে স্যার প্রেসার বাড়ে কিভাবে স্যার, মানে কোন ল অনুযায়ী? কম্প্রেস করলে কি প্রেসার বাড়ে না? হ্যাঁ স্যার, মানে স্যার ভলিউম তো কমে যায়। কমতেছে স্যার। ভলিউম হ্যাঁ, যদি কমে pressure তাহলে কি প্রেসার কি বাড়বে না? ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, সো কি হচ্ছে, কন্ডেন্সারের ভিতর দিয়ে যখন আমার ফ্লুইডটা ফ্লো করছে, দ্যাট মিন্স আমাদের রেফ্রিজারেন্টটা যখন ফ্লো করছে তখন সে কি করবে, সে হচ্ছে হিট ছেড়ে দেবে। হিট কেন ছেড়ে দেবে, কারণ হচ্ছে কি, আমাদের যেই রেফ্রিজারেন্টটা থাকবে তার টেম্পারেচার কি হবে, আমাদের এনভায়রনমেন্টের যে টেম্পারেচার থাকবে তার থেকে কি হবে, বেশি থাকবে। দ্যাটস ওয়াই কি হবে, সে হিট কি কোথায় কি, সে কি করবে, সে হিটটাকে কি রিলিজ করে দিবে। কোথায় রিলিজ করবে, আমাদের এনভায়রনমেন্টে। ঠিক আছে, কোথায় রিলিজ করবে, আমাদের এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্ট থেকে রিলিজ করা হিট ছেড়ে দেওয়ার পর সে এই অবস্থায় যখন আসবে, খেয়াল করো, এই অবস্থায় যখন সে আসবে, এই অবস্থায় তার কি হবে, টেম্পারেচার থাকবে কি অনেক কম এবং প্রেসার থাকবে কি অনেক বেশি। ঠিক আছে, টেম্পারেচার থাকবে অনেক কম এবং প্রেসার থাকবে কি অনেক বেশি। দেন তাকে কি করানো হয়, তাকে হচ্ছে এরকম স্যার একটা একটু আবার বলুন স্যার, ওখানে স্যার মাঝখানে একটু শুনতে পাইনি স্যার। স্যার কন্ডেন্সার ব্যাপারটা আবার একটু বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলবো, আমি একটু পরে ডিসকাস করবো, জাস্ট খালি শুনে একটু মনে রাখো, কন্ডেন্সারে কি হচ্ছে, আমাদের রেফ্রিজারেন্টটা ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, কন্ডেন্সারে কি হচ্ছে, আমাদের রেফ্রিজারেন্টটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে। হচ্ছে। ঠিক আছে, কারণ কন্ডেন্সার বেসিক্যালি হচ্ছে এরকম পেঁচানো একটা টিউব। এটা আমাদের ফ্রিজের পেছনের দিকে কি এরকম কোনো চেম্বার কি দেখেছি আমরা ফ্রিজের পিছনে? হ্যাঁ স্যার, দেখেছি স্যার। ঠিক আছে, এটাই হচ্ছে এটা, যে একটা চিকন টিউব, কপারের টিউবের ভিতর দিয়ে হচ্ছে আমাদের ফ্লুইডটা ফ্লো করতে থাকে, এবং এই টিউবের ভিতরে যে ফ্লুইডটা থাকে, দ্যাট মিন্স যে রেফ্রিজারেন্টটা থাকে, তার টেম্পারেচার আমাদের এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার তার থেকে বেশি থাকে। যার কারণে কি হয়, যে আমাদের এই ভিতরের যেই ওয়ার্কিং ফ্লুইডটা আছে, রেফ্রিজারেন্ট আছে, সে কি করে, তার হিটটা ছেড়ে দেয়। কোথায় ছেড়ে দেয়, আমাদের এনভায়রনমেন্টে ছেড়ে দেয়। যেহেতু সে কি করছে, সে হিটটা ছেড়ে দিচ্ছে, তাহলে কি হবে, সে নিজে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাই
তাই না? এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ স্যার, এতটুকু বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, সো সে কি করলো, সেখানে কি স্যার ঠান্ডা এখানে হয়ে গেল। স্যার এই যেখানে তো তাপ ছেড়ে দিচ্ছে মানে হ্যাঁ, নর্মাল পরিবেশের চেয়ে ওখানে ওখানে তাপটা বেশি। কোথায় তাপ বেশি? স্যার এই যে এই ফ্লুইডটা এই যে কন্ডেন্সারে যখন প্রবেশ করছে তার আগ মুহূর্তে তাপমাত্রা বেশি, যখন কন্ডেন্সারের ভিতরে হ্যাঁ। প্রবেশ করলো তখন সে কি আস্তে আস্তে কি হিট ছেড়ে দিচ্ছে। সো যখন কন্ডেন্সার থেকে বের হয়ে যাবে তখন কি তার হিট টেম্পারেচার কি কমে যাবে। স্যার এই টেম্পারেচারটা কি পরিবেশের সমান হবে না? না, এটা বের পরিবেশ হয়ে যাওয়ার পর নট নেসেসারি পরিবেশে, হ্যাঁ মোটামুটি পরিবেশের কাছাকাছি হবে, পরিবেশের সমান হবে না। স্যার এইখানে কি লেটেন হিটের ওইটার কারণে কমে না? হ্যাঁ, এখানে লেটেন হিটটা ছেড়ে দেয়, ধরো আরো আস্তে আস্তে ছাড়বে, ঠিক আছে। কন্ডেন্সারের ভিতরে যে একটা জিনিসটা হবে, মোশনে থাকে না, মানে বুঝি নাই। ফ্লুইডটা মানে যেতে যেতে আর কি ঠান্ডা হইতে থাকে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জিনিসটা হচ্ছে গিয়ে যখন এই stay করে? টিউবের ভিতর দিয়ে যখন সে ফ্লো করতে থাকে, ঠিক আছে, যখন এই টিউবের ভিতর দিয়ে সে যখন ফ্লো করতে থাকে তখন সে কি করে, সে হিট ছেড়ে দেয়, ঠিক আছে, কারণ কি তার টেম্পারেচার হচ্ছে কি এই জায়গায় বেশি। সো যখন এই ফেজের ভিতর দিয়ে সে চলে যায় তখন সেটা হচ্ছে কি, এটা লিকুইড ভেপার একটা ফেজের ভিতর দিয়ে থাকে, ঠিক আছে। কারণ কন্ডেন্সারের ভিতর থেকে সে এমন পরিমাণ হিট ছাড়ে যেটা হচ্ছে, যেটা বললো লেটেন্ট হিট। তো লেটেন্ট হিট কি জানো তোমরা? না স্যার। সুপ্ত তাপ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সুপ্ত তাপ সে কি করে, সে লেটেন্ট হিট ছেড়ে দেয়। লেটেন্ট হিট ছেড়ে দিলে যে জিনিসটা হয়, এই পয়েন্টের সে থেকে হচ্ছে একটা গ্যাস, এই পয়েন্টে সে হয়ে যায় একটা লিকুইড, ঠিক আছে। এই জি, পয়েন্টে সে হয়ে যায় কি লিকুইড। তো এই কন্ডেন্সারের ভিতর দিয়ে গেলে সে হচ্ছে কি, আমাদের এই গ্যাসটা কি হচ্ছে, ঠান্ডা হয়ে লিকুইডে পরিণত হচ্ছে। দেন এই লিকুইড রেফ্রিজারেন্টকে কি করা হয়, একটা এক্সপানশন ভালভের ভিতর দিয়ে পাস করানো হয়। তো এক্সপানশন ভালভ কি মনে আছে? আমরা ফার্স্ট ল অ্যাপ্লাই করেছিলাম, থ্রটলিং প্রসেস। স্যার মানে ওই ইয়াটাকে কম্প্রেস স্যার, করে, কম্প্রেস করলে যে enthalpy আসে ওটাকে হ্যাঁ, same হবে। এনথালপি কি থাকে, এনথালপি সেম থাকবে, ঠিক আছে, বাট কি হবে, প্রেসার ড্রপ হবে, ঠিক আছে, বাট কি হবে, প্রেসার ড্রপ হবে। আচ্ছা, সো এরপর একটা কিছু কথা বলবো, তখন জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো এখানে কি হচ্ছে, এখানে ফ্লুইডের কি করানো হয়, ফ্লুইডের প্রেসারটাকে ড্রপ করানো হয়। প্রেসার যদি কমে যায় তাহলে টেম্পারেচার বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। সো আমরা এক্সপানশন ভালভের পরে যে আমরা লিকুইড রেফ্রিজারেন্টটা পাই, সেই লিকুইড রেফ্রিজারেন্টটা টেম্পারেচার কি হবে, আরো কমে যাবে, ঠিক আছে। এই লিকুইড রেফ্রিজারেন্টটা দেন কি হবে, ইভাপোরেটরের ভিতর দিয়ে পাস হবে। কি হবে, ইভাপোরেটরের ভিতর দিয়ে পাস হবে। তো এই ইভাপোরেটর কোথায় থাকে? এই ইভাপোরেটর থাকে হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরে, ঠিক আছে। ইভাপোরেটর একটু থাকে আগে হচ্ছে স্যার কি, প্রেসার আর টেম্পারেচার নিয়ে যেটা বলছিলেন ওইটা স্যার একটু বলুন। কোনটা? বুঝতে পারিনি স্যার। একটু আগে যে প্রেসার আর টেম্পারেচার নিয়ে যেটা বলছেন স্যার ওটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এক্সপানশন ভালভ যেটা থাকে, এক্সপানশন ভালভ অথবা ক্যাপিলারি টিউব যেটাকে বলা হয়, এই এক্সপানশন ভালভের ভিতর দিয়ে যখন আমাদের লিকুইড রেফ্রিজারেন্টে যখন পাস করে তখন তার প্রেসার সিগনিফিকেন্টলি কমে যায়। তো প্রেসার যদি কমে যায় তাহলে কি হবে, তার একই সাথে কি হবে, তার টেম্পারেচারটাও কি হয়ে যাবে, কমে যাবে, টেম্পারেচার কমবে স্যার। ঠিক আছে। সো আমরা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আফটার এক্সপানশন ভালভ আমাদের যে অবস্থা, লিকুইড রেফ্রিজারেন্টের যে কন্ডিশন সেটা কি আরো অনেক ঠান্ডা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আমাদের লিকুইড রেফ্রিজারেন্টের টেম্পারেচার কি হবে, আরো অনেক কমে যাবে। দেন ওই খুব ঠান্ডা লিকুইড রেফ্রিজারেন্টকে কি করা হবে, এই ইভাপোরেটরের ভিতর দিয়ে ফ্লো করানো হবে, ঠিক আছে। ইভাপোরেটরের ভিতরে ফ্লো করানো হবে। তো ইভাপোরেটরের ভিতরে, ইভাপোরেটর যে ডিভাইসটা, এটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরে, ঠিক আছে। ইভাপোরেটরটা থাকে কোথায়, আমাদের ফ্রিজের ভিতরে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছি সবাই? স্যার ভিতরে বলতে কি স্যার পাশে স্যার? আমাদের জিনিসটা আচ্ছা, ধরে রাখো যে এটা হচ্ছে কি, আমাদের ফ্রিজের ভিতরে থাকে, ঠিক আছে। দেন কি করা হয়, আমাদের লিকুইড যে রেফ্রিজারেন্টটা থাকে, সেই লিকুইড রেফ্রিজারেন্টকে আমাদের এই ইভাপোরেটরের ভিতর দিয়ে কি করানো হয়, ফ্লো করানো হয়, ঠিক আছে। ইভাপোরেটরের ভিতরে কি করানো হয়, ফ্লো করানো হয়। আচ্ছা, আমরা ফ্রিজে ইভাপোরেটর দেখতে পারি না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের ফ্রিজের যে চেম্বারটা থাকে, সেই চেম্বারের বাইরে একটা অংশে এই ইভাপোরেটরটা থাকে, এবং ইভাপোরেটরের পাশে হচ্ছে কি একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা কি করতে থাকে, ফ্লো করতে থাকে। তো আমরা কি ফ্রিজ করলে কি সেই ফ্যানটা দেখতে পারি, তাই না, ফ্রিজের ফ্যান। ইয়েস স্যার।
দেখতে পারি। আমরা কিন্তু ফ্রিজের ভিতরে কি সেই ফ্যানটা কি দেখতে পারি, ঠিক আছে। বাট ইভাপোরেটরের যে টিউবগুলো থাকে সেগুলো পুরান ফ্রিজে কিছুটা হলে দেখা যায়, বাট এখনকার নতুন 2007-8 বা 7-8-এর পরের দিকের ফ্রিজগুলোতে খুব একটা দেখা যায় না। বাট এর আগের প্রিভিয়াসলি 2000 সালের আগের ফ্রিজগুলোতে মোটামুটি দেখা যায়, হ্যাঁ, ইভাপোরেটর গুলো দেখা যায়। সো এই ইভাপোরেটরের ভিতর দিয়ে যখন আমাদের এই ঠান্ডা রেফ্রিজারেন্টটা যখন ফ্লো করে তখন কি হয়, আমরা খাবারকে ফ্রিজের ভিতরে কেন রাখি? ঠান্ডা রাখার জন্য, তাই না? জি স্যার। ঠান্ডা রাখার জন্য। সো নরমালি even খাবারের টেম্পারেচার এবং খাবারের ফ্রিজ থেকে temperature বের নিয়ে করে নেয়। নেয়া খাবারের টেম্পারেচার কি সেম নাকি আলাদা? আলাদা স্যার। কোনটা বেশি? আরেকটা বাইরে যে খাবারটা কি বাইরে যে খাবারটা ছিল সেটা টেম্পারেচার বেশি এবং ফ্রিজ থেকে আমরা মাত্র যে খাবারটা বের করলাম সেটা টেম্পারেচার কি কম, তাই না? কিন্তু জি এই স্যার। খাবারটা কি কিছুক্ষণ আগে কি তার টেম্পারেচার বেশি ছিল, তাহলে তার টেম্পারেচার কোথায় গেল? যে স্যার লিকুইডটা স্যার নিয়ে নিছে স্যার। ইয়েস, ঠিক আছে। সেই টেম্পারেচারটা কে নিয়ে গেল? সেই টেম্পারেচারটা নিয়ে গেল কি আমাদের এই রেফ্রিজারেন্ট, ঠিক আছে। সেই হিটটা সে নিয়ে গেল কে? এই হিটটা নিয়ে গেল হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্ট যখন এই হিটটা নিয়ে যায় তখন কি হয়, সে লিকুইড থেকে গ্যাসে পরিবর্তিত হয়ে যায়। স্যার ঠিক আছে? এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এই যে স্যার যে লিকুইডটা স্যার ওটা তো স্যার টিউবের মধ্যে স্যার, ওটা তো স্যার আর আমরা খাবার রাখছি ফ্রিজের ভিতরে, কিন্তু স্যার হ্যাঁ, তাহলে স্যার ফ্রিজের ভিতর থেকে ওই তাপটা কি ওই ফ্যানের মধ্যে দিয়ে গেছে স্যার? তারপর ফ্যানের মধ্যে দিয়ে না। জিনিসটা হচ্ছে যেহেতু হিট হচ্ছে এমন একটা জিনিস, সেখানে কি তোমার যদি টেম্পারেচারের ডিফারেন্স হয় তাহলে সে বাই এনি হাউ সে কি করবে, সেই হিটটা কি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এর আগে ফার্স্ট লতে পড়ার সময় আমরা একটা ডিভাইসের উপর ফার্স্ট ল অফ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করেছিলাম। সেই ডিভাইসটার নাম ছিল হচ্ছে হিট এক্সচেঞ্জার, মনে আছে? হিট এক্সচেঞ্জার, খেয়াল নেই স্যার ওরকম। আচ্ছা। সেই হিট এক্সচেঞ্জার কি ওয়ান কাইন্ড অফ ইভাপোরেটর, সেই হিট এক্সচেঞ্জার ওয়ান কাইন্ড অফ কন্ডেন্সার, ঠিক আছে। সো তারা কি হবে, সেখানে কি হবে না, আমাদের ফ্লুইডের কি হবে না, কোনো মিক্স হবে না, তারা সেপারেট থাকবে, বাট তাদের ভিতর দিয়ে কি হবে, আমাদের হিট ট্রান্সফার হবে, ঠিক আছে। আমাদের ভিতর দিয়ে কি হবে, হিট ট্রান্সফার হবে। সো খেয়াল করো, সেই খাবারের যে হিটটা নিয়ে গেল কি আমাদের ঠান্ডা রেফ্রিজারেন্ট, সেই হিটটা নিয়ে লিকুইড থেকে পরিণত হলো কোথায়, গ্যাসে, ঠিক আছে। দেন এই গ্যাসিয়াস রেফ্রিজারেন্ট আবার চলে যায় কোথায়, আমাদের কম্প্রেসারে। সো এইটা হচ্ছে কি আমাদের বেসিক রেফ্রিজারেশন সিস্টেমের ওয়ার্কিং মেকানিজম, ঠিক আছে। সো এখন খেয়াল করো, আমরা যখন মানে খাতায় অ্যান্সার লিখবো তখন ওই লেটেন এনার্জি এগুলো তো লাগে না, কিন্তু মূলত মেকানিক্যালের ভাষায় কিভাবে ওটা এক্সপ্লেনেশন করবো এটা একটু মেকানিক্যালের ভাষা যেমন হচ্ছে কি বলবো, যে তোমাদের এখানে যে লিকুইড রেফ্রিজারেন্ট ছিল সে অ্যাবজর্ব করবে কি লেটেন্ট হিট ফ্রম দা কোল্ড রেফ্রিজারেটেড মানে স্যার স্পেস। এগুলো কি বলতে হবে নাকি? না, এগুলো আমি এখন তোমার বুঝাচ্ছি। এগুলো হচ্ছে এই সেকেন্ড লতে তোমার এত কিছু ডিসক্রাইব করা লাগবে না, ঠিক আছে। তোমাকে আমি বুঝাচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসটা আমি কিছুক্ষণ পর আবার পড়াবো, মানে এই নেক্সট উইকে আবার এই রেফ্রিজারেশন সিস্টেমের উপর একটা টপিক পড়াতে হবে, ঠিক আছে। দ্যাটস হচ্ছে আমি আগে থেকে তোমাদেরকে শিখিয়ে রাখছি যেন তখন আমি তাড়াতাড়ি শেষ করতে পারি। এই জন্য আমি এখানে ইন ডিটেল কথা বলতেছি, নাহলে কিন্তু আমি জাস্ট বলে দিতে পারতাম যে একটা ক্লোজ সিস্টেম, ঠিক আছে। বাট এই ক্লোজ সিস্টেমের ভিতরে কি হচ্ছে সে আমি কিন্তু কি সেটাও তোমাদেরকে এক্সপ্লেন করে বলতেছি, জি স্যার। ঠিক আছে। সো এখন খেয়াল করো, এই যে এটাকে আমরা যে ক্লোজ সিস্টেম বলতেছি তার রিজন কি। সো আমাদের এই যে রেফ্রিজারেন্ট যে ফ্লো করছে, আমরা কি প্রতিবার কি এই রেফ্রিজারেন্ট কি লিক বের হয়ে যায়, বা আমরা কি চার্জ করি রেফ্রিজারেন্ট? কথা বুঝতে পারছি? জিনিসটা খেয়াল করো, এই যে রেফ্রিজারেন্ট যেটা আছে যেটা কিন্তু কি আমাদের এই চারটা ডিভাইসের ভিতর দিয়ে কি কন্টিনিউয়াসলি সে কি করছে, একটা সাইক্লিক অর্ডার কি ফ্লো করছে, তাই না? আমরা কিন্তু কি নতুন ভাবে কি অ্যাডিশনালি কিন্তু কি করছি না, কোনো রেফ্রিজারেন্ট কি অ্যাড করছি না, বা আমাদের সিস্টেম থেকে কি রেফ্রিজারেন্ট কি বের হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু না। সো দ্যাট মিনস কি হচ্ছে না, আমাদের এখানে কোনো কি হচ্ছে না, কোনো মাস ট্রান্সফার হচ্ছে না। আমাদের সিস্টেম থেকে কোনো সিস্টেমের বাইরে কোনো মাস যাচ্ছেও না, বা বাহির থেকে আমাদের সিস্টেমের ভিতরে কোনো ম্যাস কি আসছেও না। সো দ্যাট মিনস কি এখানে কি কোনো কি মাস ট্রান্সফার নাই। বাট কি হচ্ছে, আমাদের এখানে কি আছে, হিট ট্রান্সফার আছে। হিট ট্রান্সফার কিভাবে আছে খেয়াল করো। প্রথমত হচ্ছে যখন আমাদের এই হাই প্রেশার হাই টেম্পারেচার অবস্থায় আমাদের যে রেফ্রিজারেন্টটা থাকবে সে যখন সারাউন্ডিংসে হিট ছেড়ে দিবে তখন সেটা কি হচ্ছে, একটা
হিট ট্রান্সফার। আবার কি হচ্ছে, এই ইভাপোরেটরটা যখন কি করবে, আমাদের ফ্রিজের ভিতরে যেসব খাবার থাকবে বা আমাদের রেফ্রিজারেটেড যে স্পেসটা থাকবে সেখান থেকে সে যখন হিট অ্যাবজর্ভ করবে, ঠিক আছে, তখন কি হচ্ছে, আমাদের এনার্জি কি হচ্ছে, আমাদের সিস্টেমের বাউন্ডারি কি ক্রস করছে। দ্যাট মিনস কি আমাদের এখানে হিট ট্রান্সফার হচ্ছে বা এনার্জি ট্রান্সফার হচ্ছে। অ্যাডিশনালি আমাদের যে কম্প্রেসার, তো ওই ফ্রিজে যে জিনিসগুলো করানো হয়, ফ্রিজে যে টোটাল কন্ডেন্সারের ভিতর দিয়ে ফ্লো করা বা হচ্ছে ইভাপোরেটরের ভিতর দিয়ে ফ্লো করা, ইভেন হচ্ছে এখানে যে এক্সপানশন ভালভ যেগুলো আছে, এগুলো রান করার জন্য কিন্তু কি করতে হয় না, আমাদের কোনো কিছু খরচ করতে হয় না। ঠিক আছে, ফ্রিজের ভিতরে আমাদের মেইন খরচ যেটা, যে ইলেকট্রিক যে বিলটা আসে, সেই বিলটা বেসিক্যালি তার মেজর পোর্শন হচ্ছে আমাদের হচ্ছে এই কম্প্রেসরের উপরে। ঠিক আছে, তো যখন খেয়াল করবা যে যদি কারো ফ্রিজ নষ্ট হয় যায়, সবাই কিন্তু প্রথমে বলে যে কম্প্রেসর চেঞ্জ করতে হয়, বা বিভিন্ন ফ্রিজে কিন্তু অ্যাডিশনালি বলা হয় যে কম্প্রেসরের উপর 10 ইয়ার ওয়ারেন্টি। ঠিক আছে, একটা সার্টেন টাইম যে রেফ্রিজারেন্ট তো মানে গ্যাস চলে যায় যে ফ্রিজে। হ্যাঁ, এটা হচ্ছে যে যদি এখন অনেকদিন চলতে চলতে যেটা দেখা যায় যে রেফ্রিজারেন্টের বিভিন্ন কোয়ালিটির রেফ্রিজারেন্ট থাকে। ঠিক আছে, সো কিছু কিছু রেফ্রিজারেন্ট থাকে যেগুলো হচ্ছে করশন হয়। ঠিক আছে, দীর্ঘদিন ইউজের ফলে বা কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্টালি কোনো টিউবে যদি কোথাও লিক হয়, তখন দেখা যায় যে সেখান থেকে কি হচ্ছে, রেফ্রিজারেন্ট বের হয়ে যায়। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ মাস ট্রান্সফার কি না? না, ওটা তো ওয়ান কাইন্ড অফ মাস ট্রান্সফার না, কারণ এটা কি তোমার কন্টিনিউয়াসলি কি হচ্ছে, সাইক্লিক অর্ডারে কি তুমি প্রতি যখন সে ধরো আমার রেফ্রিজারেন্ট এই পয়েন্ট থেকে শুরু করে আবার যখন এই পয়েন্ট আসলো, তখন কিন্তু তুমি নতুন করে গ্যাস চার্জ করছো? নো স্যার। ওটা কি যখন তুমি এটা তোমার রিকোয়ারমেন্ট বা মেইনটেনেন্সে তোমার প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, যে তোমার সিস্টেমটা কি হচ্ছে, একটা ফল্ট হয়েছে, তো সেটা রেকটিফাই করার জন্য তুমি সেখানে গ্যাস চার্জ করছো। ঠিক আছে, সো দ্যাট ইজ নট উইল বি কনসিডার্ড ইন অ্যাজ এ মাস ট্রান্সফার। ঠিক আছে, স্যার এই ফ্লুইডটাকে ফ্লো করতেছে মানে কে, মানে কোন শক্তি? এই যে কম্প্রেসরে যেই শক্তি যেটা দিচ্ছে, যে কম্প্রেস করতেছে যে ফ্লোতে, ঠিক আছে, যে প্রেসারে, ওই প্রেসারটা দিয়েই সবগুলোর ভিতর দিয়ে সে ফ্লো করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো সো এখানে আমাদের এক্সটার্নাল যে ওয়ার্কটা, যে ওয়ার্ক ইনপুটটা দিতে হয়, সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি দিয়ে আমরা হচ্ছে কি কম্প্রেসরটাকে রান করি। সো এটা হচ্ছে কি আমাদের নেট ওয়ার্ক ইনপুট। ঠিক আছে, সো খেয়াল করো এই যে এখানে যে কিউ কিউ লেখা আছে, এখানে কি হচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে। এখানে কিন্তু জিনিসটা কিন্তু সেম। হিট ট্রান্সফার কখন হবে, যখন দুইটা টেম্পারেচার, দুইটা স্পেসের মধ্যে কি থাকবে, টেম্পারেচারের ডিফারেন্স থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে কিউএইচ এবং কিউএল কেন লিখতেছি, এটা লেখার মেইন রিজন হচ্ছে এই যে আমাদের কোল্ড রেফ্রিজারেটের যে স্পেসটা ছিল, তো ফ্রিজের ভিতরে টেম্পারেচার বেশি নাকি ফ্রিজের বাইরে টেম্পারেচার বেশি? ফ্রিজের বাইরে স্যার। ফ্রিজের বাইরে। অবভিয়াসলি ফ্রিজের বাইরে। সো যেহেতু ফ্রিজের ভিতরে টেম্পারেচার কম, দ্যাটস ওয়াই তার টেম্পারেচারকে আমরা ডিনোট করছি টিএল দ্বারা, এবং ফ্রিজের বাইরে দ্যাট মিনস হচ্ছে আমাদের ওয়ার্ম যে এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টের টেম্পারেচার কি টিএল এ থেকে কি বেশি, দ্যাটস ওয়াই আমরা বলছি কি টিএইচ। সো যেহেতু টিএইচ, তাই আমরা এটাকে ডিনোট করছি কিউএইচ, এবং যেহেতু টিএল, তাই এটাকে আমরা ডিনোট করছি কি দ্বারা, কিউএল দ্বারা। ঠিক আছে, আর এই টোটাল প্রসেস রান করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে এই কম্প্রেসর ইউজ করতে হচ্ছে। স্যার আমাদের নেক্সট ক্লাস আছে তো ডিসক্রিট ম্যাথ। ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। সো এইখানে যে জিনিসটা করা হয় রেফ্রিজারেটরে, তো রেফ্রিজারেটরে কি করা যায় না, কোনো এফিসিয়েন্সি নাই। সরি, রেফ্রিজারেটর এফিসিয়েন্সি কেমন হয় খেয়াল করো, এই যে আমাদের টোটাল যে ওয়ার্কিং সিস্টেম যেটা আছে, তো এই সিস্টেমের মধ্যে আমাদের ডিজায়ার্ড আউটপুট হচ্ছে কি কিউএল, এবং আমাদের ইনপুট হচ্ছে কি ডাব্লিউ। সো এখানে যদি আমি কিউএল বাই ডাব্লিউ ইন দেই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি পাই হচ্ছে কি আমাদের এফিসিয়েন্সি। কিন্তু যেটা দেখা যায়, কিন্তু যেই জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কিউএল বাই ডাব্লিউ, যে এর ভ্যালু 1 এর থেকে বেশি হয়। ঠিক আছে, কারণ কি কাজটা হচ্ছে কি আমরা রিভার্স করতেছি। ঠিক আছে, কাজটা হচ্ছে কি রিভার্স, সেটাকে বলা হচ্ছে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। ঠিক আছে, এটা আমরা একটা ডিটেইলে পরবর্তীতে পড়বো। কিউএইচ আর কিউএল সমান না? না, কিউএল আর কিউএইচ কি সমান হবে? যতটুকু নিচে ততটুকুই বের করে দিবে না? যতটুকু দিচ্ছে ততটুকু যদি বের করে দিত, তাহলে তো আমাদের এক্সটার্নাল ওয়ার্ক দেওয়ার কোনো দরকার ছিল না। স্যার ডব্লিউ আর কিউএল ইকুয়াল টু কিউএইচ হবে। ঠিক আছে, সো ডাব্লিউ ইকুয়ালস টু কি কিউএইচ বাই কিউএল, কিউএইচ মাইনাস কিউএল। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা হিট পাম্পটা একটু দেখবো। এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর ছিল। সো এখান থেকে আমাদের ক্লসিয়াস স্টেটমেন্ট যেটা আসে সেটা হচ্ছে, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ সিস্টেম দ্যাট অপারেটস ইন এ সাইকেল অ্যান্ড ট্রান্সফার হিট ফ্রম এ লোয়ার টেম্পারেচার বডি টু এ হায়ার টেম্পারেচার বডি উইথাউট ওয়ার্ক বিং ডান অন দ্য
সিস্টেম বাই সারাউন্ডিংস। তার মানে যেটা হচ্ছে যে এমন কোনো ডিভাইস তৈরি করা সম্ভব না যেটা কি করবে যে উইথাউট কোনো এক্সটার্নাল ওয়ার্ক ছাড়া একটা লো টেম্পারেচার বডি থেকে হিট নিবে এবং একটা সেটা সেই হিটটা কি করবে, সে সমান পরিমাণ হিট সে হাই টেম্পারেচার বডিতে সে কি করে দিবে, সে পাস করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড লয়ের আরেকটা স্টেটমেন্ট যেটাকে বলা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। নেক্সট ক্লাস হচ্ছে আমরা কার্নোট সাইকেল পড়বো কালকে, আর হচ্ছে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করে আমাদের সেকেন্ড লটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি রোল কল করে দিচ্ছি। Roll 58, Present, sir. 59, প্রেজেন্ট স্যার 60, প্রেজেন্ট স্যার 61, প্রেজেন্ট স্যার 62. Roll 62, স্যার ও এতক্ষণ ছিল, ওর কারেন্ট চলে গেছে। 63, ইয়েস স্যার 64, ইয়েস স্যার 65, ইয়েস স্যার। 67, ইয়েস স্যার 67 68, ইয়েস স্যার 69, ইয়েস স্যার। 70, ইয়েস স্যার 72, 72, ইয়েস স্যার 73, ইয়েস স্যার ইয়েস স্যার 74, প্রেজেন্ট স্যার 75, প্রেজেন্ট স্যার 76, Yes, sir. 77, Present, sir. 79, ইয়েস স্যার 80, Yes, sir. 81, Yes, sir. 82, ইয়েস স্যার। 84, 84, 86, ইয়েস স্যার 87, 87, 87, 88, 88, 89, Present, sir. 91, Present, sir. 92, ইয়েস স্যার 94, Present, sir. 93, 93, 94 আছে, 95, 95 প্রেজেন্ট স্যার 96, Yes, sir. 98, ইয়েস স্যার 99, Yes, sir. 100, 100, ইয়েস স্যার ইয়েস স্যার 101, ইয়েস স্যার 2, Present, sir. 3, স্যার ইয়েস স্যার 4, ইয়েস স্যার 5, ইয়েস স্যার 6, প্রেসিডেন্ট স্যার 8, 108, 109, Present, sir. তারপর হচ্ছে 110, বুলবুল নাই। তারপর হচ্ছে 111, প্রেজেন্ট স্যার 12, 112, 13, 13, 14, Yes, sir. স্যার আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার 108 স্যার। আচ্ছা 100 স্যার প্রেজেন্ট স্যার 95 প্রেজেন্ট 93 স্যার চ্যাটে লিখে দিয়েছি স্যার। আচ্ছা তারপর হচ্ছে আলফি, ইয়েস স্যার বারিক, Sir. মবিন, ইয়েস স্যার ফারদিন, ইয়েস স্যার রাফজানি, ইয়েস স্যার শোভন। Yes, sir. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 93 স্যার চ্যাটে লিখে দিয়েছি ওটা। হ্যাঁ 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 দেখছি, 100 প্রেজেন্ট হ্যাঁ দেখছি। স্যার 95 প্রেজেন্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। স্যার আমরা তাহলে লিভ নিই।